হ্যালো এভরিওয়ান, তাহলে আমাদের আজকে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য ক্লাস 12 এ যারা আছো তাদের জন্য আমরা হিউম্যান রিপ্রোডাকশন মানুষের জনন চ্যাপ্টারটা পড়ছিলাম। আর আজকে তোমাদের জন্য যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে রজত চক্র বা মেনস্ট্রুয়েশন সাইকেল। এটা বলতে পারো সবথেকে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দ্য ক্লাস 12, কারণ এই টপিকটা থেকে তুমি কি বুঝতে পারবে, একটা ফিমেলদের সম্বন্ধে তুমি জানতে পারবে। মেয়েদের কথা বলছি, যারা তোমরা ছেলেরা আছো, দেখবে ফিমেলদের যে মুড সুইং হয় তার পেছনে কি দায়ী, কে দায়ী, এবং সেই সময় তোমাদেরকে অনেক সাপোর্টিভ হতে হবে। বুঝতে পারছো? কারণ তোমার বোন থাকতে পারে, তোমার কোনো মনে করো দিদি থাকতে পারে, তাদের সঙ্গেও তোমাকে সাপোর্টিভ বিহেভিয়ার করতে হবে। বাট তোমরা যখন একটা সময় তোমাদের ওয়াইফ থাকবে তখন তোমাদের সাপোর্টিভ বিহেভিয়ার থাকতে হবে, কারণ তুমি ডিফারেন্ট ডেজে কি দেখছো, মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে সঙ্গে ওদের মুড সুইং হয়। ক্লিয়ার? মানে মেয়েদের তো জানতে হচ্ছে কেন তাদের নিজেদের বডির সম্বন্ধে, ক্লিয়ার? আর ছেলেদের জানতে হচ্ছে কেন, তারা যেন ফিমেলদের সাপোর্ট করতে পারে। চলো আমি তোমাকে আরেকটা ভিজুয়াল আরেকটা জিনিস দেখাই, একটু বায়োলজিক্যাল ব্যাপারটাকে একটু দেখাবার চেষ্টা করব, যেখানে এর পেছনে কোন ইভেন্টস গুলো দায়ী। চলো একটু সেই ব্যাপারটা দেখবো। কারণ এক সেকেন্ড আমি একটা তোমাকে একদম ভালো করে বুঝিয়ে ছাড়বো জিনিসটা, তাহলে কি হবে, তোমার সারা জীবন এটা তো শুধু পরীক্ষার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট নয়, এটা আমাদের সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট। চলো আমি আরেকটা ভিডিও তোমাকে শেয়ার করি, তো আমাকে একটুখানি বায়োলজিক্যাল ব্যাপারটাকে নিয়ে আমি তোমাকে বোঝাতে চাইছি, একটু বায়োলজিক্যাল রিজন, বায়োলজিক্যাল টপিক। তাহলে দেখো আমি একটা ভিডিও এখন শেয়ার করছি, দ্যাট ইজ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। ক্লিয়ার? তোমরা সবাই ভিডিওটা দেখতে পাচ্ছ তো? যদি না দেখতে পাও তাহলে আমাকে রেসপন্স করো। তাহলে আই থিংক দেখতে পাচ্ছ তোমরা। দেখো তাহলে এই মেনস্ট্রুয়াল সাইকেলটা, এটা একটা ফিমেলদের বডিতে হয়, কিন্তু কি হয় এই সাইকেলটা, এই সাইকেলটার মধ্যে আমরা দেখো পুরো ঘটনাটাকে যদি ব্যাখ্যা করতে যাই, এই মেনস্ট্রুয়াল সাইকেলটা দুটো জায়গাকার ঘটনা। একটা হচ্ছে তোমার ডিম্বাশয়ের ঘটনা, আর একটা হচ্ছে তোমার ডিম্বাশয়ের মধ্যে কি কি পরিবর্তন ঘটে, আর একটা হচ্ছে আমাদের জরায়ুর মধ্যে কি কি পরিবর্তন ঘটে, মানে ইউটেরাসের মধ্যে। আমরা এই পুরো মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে দুটো ভাবে ব্যাখ্যা করব। দেখো এই মেনস্ট্রুয়েশন সাইকেলটা একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়, সেটা হচ্ছে 10 থেকে 12 বছর প্রত্যেকটা ফিমেল বা নারীদের ক্ষেত্রে। এটাকে আমরা মেনার্ক বলি। এই সময় থেকেই মেনস্ট্রুয়েশন ফ্লো শুরু হয়, রাইট? এই পুরো মেনস্ট্রুয়েশন সাইকেল যদি আমরা এভারেজ বলি তাহলে এটা 28 ডেজ এর সাইকেল। আমরা এই সাইকেলটাকে বিভিন্ন দশাতে ভাগ করেছি। প্রথম 1 থেকে 5 দিন একটা দশা হবে, তারপর আপ টু 14 ডেজ অবধি একটা দশা হবে, তারপর 15 ডেজ। এই 14 ডেজটা আবার ইম্পর্টেন্ট, ওটা একটা পার্টিকুলার ডে হিসাবেও বলতে পারি যেখানে ওভুলেশন হয়। তারপর 15 থেকে 28 ডেজ পর্যন্ত আবার একটা দশা, যেটাকে আমরা লিউট্রাল ফেজ বলবো। এই তিনটে দশাকে তুমি মাথার মধ্যে পরিষ্কার ঢুকিয়ে নাও। প্রত্যেকটা ফিমেল যারা স্বাভাবিক তাদের ক্ষেত্রে প্রত্যেক মাসে এই নির্দিষ্ট পর্যায়ক্রম দিয়েই তাদের যেতে হয়। কিন্তু একটা কথা মাথায় রাখো, অনেক ছেলেদের আমার একটা ভুল ভ্রান্তি হতে পারে, প্রত্যেকটা ফিমেলদের কিন্তু এটা ক্যালেন্ডারের ডেট হিসাবে হয় না, যে 1 তারিখ মানে এখানে আমি 1 তারিখ বলছি, সেটা কিন্তু নয়। এটা প্রত্যেকটা নারীদের ক্ষেত্রে এটা চেঞ্জ হয় সব সময়, বুঝতেই পারছো 28 ডেজ এর সাইকেল। তাছাড়া বিভিন্ন ধরনের কিছু অ্যাক্টিভিটিজ এর জন্য অনেক সময়, আজকে তোমরা যারা গ্রামের আমার ছাত্রীরা আছো তাদের ক্ষেত্রে কিন্তু খুব কম প্রবলেম হয়, কারণ তারা এক্সারসাইজ করো বা তারা একটু পরিশ্রম করো। কিন্তু তুমি যদি আমার এই হাওড়া কলকাতার মহিলাদের দেখো, তাদের মধ্যে তুমি মেনস্ট্রুয়াল সাইকেলে অনেক প্রবলেম দেখবে, অনেকের মধ্যে প্রবলেম দেখবে। কেন দেখবে? তার কারণ হচ্ছে তারা এক্সারসাইজ কম করে। একটা জায়গা এখান থেকে ধরা করে সামনে যেতে গেলে তারা হেঁটে যায় না, অনেক সময় টোটো বা অটো এইসব করে যায়। মানে তোমার বডিকে তোমায় ফিট রাখতে হবে, আর ফাস্ট ফুড কম খেতে হবে, তবেই তোমার কিন্তু এই মেনস্ট্রুয়েশন পুরো ব্যাপারটা সাইকেলটা খুব ভালো জায়গায় চলবে। আর তোমাকে কি করতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে। দেখো যারা অহেতুক টেনশন করে, তোমাদের মধ্যে হয়তো অনেকেও আছে, তাদের কিন্তু এটা প্রবলেম হবেই হবে। কারণ কি বলতো, নার্ভাস সিস্টেমের সঙ্গে হরমোনাল সিস্টেম তোমরা জানোই ভালোভাবে, এটা একই সঙ্গে জড়িত একটা সিস্টেম। তাহলে তোমাদের হ্যাপি থাকতে হবে। কার জন্য হ্যাপি থাকবে? তোমার নিজের জন্য হ্যাপি থাকতে হবে।
দেখো তুমি বলবে স্যার আমার এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, দেখো তোমার থেকেও হয়তো আরো অনেকে অনেক প্রবলেম নিয়ে আছে, তুমি সেটা জানতে পারছো না বলে হয়তো এই কথাটা ভাবছো। তাহলে যাই সিচুয়েশন হোক না কেন, তোমাকে চেষ্টা করতে হবে তোমার নিজের জন্য হ্যাপি থাকা, কারণ হ্যাপি থাকলে সব হরমোন গুলো সঠিকভাবে সঠিক পরিমাণে ক্ষরিত হবে, সে তোমার বডি সেইভাবেই তৈরি। এবার তুমি ভাবো অহেতুক টেনশন নিলে প্রবলেম আসবে, তাহলে কি ধরনের এই সাইকেল সেটা চলে। এবার এক্সপ্লেন করি তোমাকে একদম রিয়েল লাইফের জন্য, আমাদের সারা জীবনের জন্য এটা। তাহলে প্রথম 5 দিন, হ্যাঁ প্রথম 5 দিন আমরা মেনস্ট্রুয়েশন ফ্লো হচ্ছে, দেখো কিভাবে ব্লাড বেরিয়ে যাচ্ছে বডি থেকে। আমরা সেই যোনি বলছিলাম না, সেই দেখো এখানে জরায়ুর মধ্যে যে এন্ডোমেট্রিয়াম পর্দাটা থাকে এটা মেনলি ভেঙে যায়। আর প্রথম 5 দিনে কি হয় জানো, এই ছবিটা তোমরা একটু সবাই মিউট করে রাখো, কিন্তু সিস্টেমটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে একটা। আর এই সময়টা আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে দুটো হরমোন ক্ষরিত হতে থাকে, একটা হচ্ছে এফএসএইচ আর একটা হচ্ছে এলএইচ। এই দুটো হরমোন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই হরমোন দুটো কোথায় আসে? ডিম্বাশয়ের মধ্যে আসে। কিভাবে আসে? রক্তের মাধ্যমে আসে। দেখো ওই প্রাইমোডিয়াল ফলিকেল, ওই দেখো ওর মধ্যে সেকেন্ডারি ওসাইট তৈরি হচ্ছে, ওই গৌণ পরডিম্বাণু তোমরা বলছিলে না, রাইট? দেখো মানে এলএইচ আর এফএসএইচ গুলো ডিম্বাশয় এলো, ডিম্বাশয় থেকে আবার ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হলো। কিভাবে কাজটা হচ্ছে দেখো কিভাবে। এবার 14তম দিনে কি হয়, ওই সেকেন্ডারি ওসাইট বা গৌণ পরডিম্বাণু সেটা ডিম্বাশয় থেকে বেরিয়ে যায় না, সেটাকে তো ওভুলেশন বলবো। দেখো সেকেন্ড যে সময়টা আসে সেটা এই যে তোমার ব্লাড ফ্লোটা হয় কেন, অনেকের প্রশ্ন হতে পারে। এই এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা থাকে না সেটা ভেঙে যায়, তার মধ্যে ব্লাড ভেসেল থাকে, রক্তবাহ থাকে, সেখান থেকে রক্তটা বেরিয়ে আসে। এই যে 14 ডেজটা, তাহলে দেখো 14 ডেজে কি হয়, এই সেকেন্ডারি ওসাইট বা গৌণ পরডিম্বাণুটা কোথায় প্রবেশ করে? ফ্যালোপিয়ান নালিকার মধ্যে প্রবেশ করে। এটা কি আমরা ওভুলেশন বলবো? তাহলে এই সময়টা কিন্তু তোমাকে সতর্ক হতে হবে যদি তুমি কোনো ফিমেল প্রেগন্যান্সিটা অ্যাভয়েড করতে চায়, কারণ এই সময় শুক্রাণুর সঙ্গে যদি মিলন ঘটে নিষেকের চান্স অনেক বেশি। এরপর কি হতে থাকে, লিউট্রাল বা সিক্রেটারি ফেজ, মানে 14 দিনের পরে তখন কি হতে থাকে, এ দেখো এখানে কর্পাস ক্যালোসাম বলে একটা হলুদ বর্ণের একটা স্ট্রাকচার তৈরি হয়, কর্পাস লুটিয়াম। এর কাজ কি? প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করা। কতদিন পর্যন্ত? 27 ডেজ পর্যন্ত। ভাবো এর কাজ কি? এন্ডোমেট্রিয়ামের ওই পর্দাটাকে আবার মোটা করে দেওয়া, ঠিক করে দেওয়া, যাতে ওখানে ইমপ্ল্যান্টেশন হতে পারে। এবার দেখো দুটো কন্ডিশন হতে পারে, যদি সেকেন্ডারি ওসাইট বা গৌণ পরডিম্বাণু শুক্রাণুর সঙ্গে নিষিক্ত হয় তখন এমব্রায়ো তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়, সেটা জরায়ুর অন্তঃগ্রান্তে গিয়ে রোপণ হয়, সেটা অন্য টেকনিক। যদি তোমার নিষেক্রিয়া না হয়, আমার এখানে যেসব মনে করো বোনেরা বসে আছে তাদের বডিতে তো নিষেক হচ্ছে না, তাদের বডিতেই বা কি হচ্ছে? তাদের বডিতে এই গৌণ পরডিম্বাণু ও ওয়েট করতে থাকে, কতদিন অবধি? 28 ডেজ অবধি ওয়েট করতে থাকে। দেখো তারপর সে নিরাশ হয়ে যায়, যা এই মাসে আর শুক্রাণু এলো না, কি করবে সে? মনের দুঃখে সেই প্রথম 1 to 5 ডেজ যেখানে ব্লাড ক্ষরিত হয়, রক্ত ক্ষরিত হয়, তার মাধ্যম দিয়েই দেহ থেকে বাইরে বেরিয়ে চলে যায়। এরকম সিস্টেমটা কেন হয়েছে তুমি বলতে পারবে? তার কারণটা হচ্ছে কি জানো, এই যে গৌণ পরডিম্বাণু বা সেকেন্ডারি ওসাইট কিন্তু একটা সাধারণ সেল নয়, এমনই একটা সেল, এখান থেকে একটা নতুন মানব জন্ম তৈরি হতে পারে। বুঝতে পারছো এই কোষটার একটা আলাদা গুরুত্ব আছে। এই কোষটাকে আমরা সম্পূর্ণভাবে বলতে পারো একদম বেস্ট ভাবে রাখবো। আর এন্ডোমেট্রিয়াম পর্দাটাকেও আমরা কি করব? রোপণের জন্য, এটা তো রোপণের একটা জায়গা, এখানেও এটাকে প্রত্যেক মাসে আমরা নতুন করে তৈরি করব। এই কারণের জন্যই কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেল। এবার কোন ফিমেলের মনে করো মেনস্ট্রুয়েশন ফ্লো হলো না, তারা কি খুব খুশি হবে, হ্যাপি হবে? একদমই নয়। তার কারণ মেনস্ট্রুয়েশন ফ্লো নরমাল ঘটনা, যদি নরমালি ঘটতে থাকে তাহলে কি হবে? সে স্বাভাবিক থাকতে পারবে, তার সব হরমোনাল ইভেন্টস গুলো স্বাভাবিকভাবে চলতে থাকবে।
বুঝেছো? কিন্তু যদি হরমোনাল ইভেন্টস গুলো ঠিক মতো না হয় তাহলে কিন্তু অনেক ধরনের শারীরিক প্রবলেম হতে থাকবে। আর ওই দেখো সেকেন্ডারি উসাইটটা যখন বডি থেকে বেরিয়ে যাচ্ছে, কর্পাস লুটিয়াম বলে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল সেই স্ট্রাকচারটাও কিন্তু আস্তে আস্তে কর্পাস অ্যালবিকান্স রূপে পরিবর্তিত হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে তোমাকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখিয়েছি। দেখো একটা ডিফারেন্ট হরমোন গুলো এই মেনস্ট্রুয়েশন সাইকেলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কি কি সেগুলো? সেটা হচ্ছে এলএইচ, এফএসএইচ, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই মেনস্ট্রুয়েশন সাইকেলের বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন পরিমাণে খরিত হয়। ক্লিয়ার? তাহলে এই পুরো ইভেন্টসটাকে আমরা কি বললাম? রজত চক্র বা মেনস্ট্রুয়েশন সাইকেল। বুঝতে পারছো? দেখো সেকেন্ডারি উসাইট কিভাবে যদি না নিষেধ ক্রিয়া হয় তারা বডি থেকে কিভাবে রিলিজ হয়ে যাবে। দেখো আবার পরের বছর নয় সরি পরের মাসে আবার তারা নতুন ভাবে তৈরি হবে। এই সময় প্রোজেস্টেরন লেভেলটা একদম ড্রপ করে যায়, কারণ প্রোজেস্টেরন যেখান থেকে তৈরি হচ্ছিল সেটাই তো নষ্ট হয়ে গেছে। দেখো আবার ব্লাড ফ্লো হচ্ছে, এই ঘটনাই ঘটতে থাকে। এই পুরো তাহলে ঘটনাটাকে আমরা রজত চক্র বা মেনস্ট্রুয়েশন সাইকেল বললাম। চলো এবার তোমাকে আমি একটুখানি এবার নোটের ফর্মে ব্যাপারটাকে বোঝাবো, তাহলে তোমাদের অন্তত পরীক্ষার জন্য কেমন ভাবে লিখবে তাহলে সেটা তোমার একটু সুবিধা হয়। চলো আমি তোমাকে দেখো দেখাচ্ছি এবার মেনস্ট্রুয়েশন সাইকেলের পুরো ব্যাপারটা। তোমাদের এটা কিন্তু খুব ভালো কোশ্চেন একটা, হ্যাঁ 5 মার্কস এর জন্য খুব ভালো করে তৈরি করবে এটা একটা নোটস ফর্মে। দেখো আমি তোমাকে একটুখানি বোঝাই, সেটা হচ্ছে কি, তাও এক সেকেন্ড দেখে নিই, আমরা নোটটা আমাদের তৈরি করতে থাকি, একবার দেখাতে থাকি। চলো তোমরা নোটটা দেখতে পাচ্ছ তো? কেউ যদি দেখতে না পাও আমাকে বলো, আদারওয়াইজ আমি ভুলে যাবো তুমি দেখতে পাচ্ছ। তাও এক সেকেন্ড পেনটা আমি নিই, একবার খালি এক সেকেন্ড দাও, পেনটা আমি নিই এক সেকেন্ড। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা স্যার। ওকে চলো আমরা তাহলে এই রজত চক্র বা মেনস্ট্রুয়েশন সাইকেল এই ব্যাপারটাকে আগে একটা সংজ্ঞা দিয়ে তোমাকে বোঝাই। আমি কিন্তু আগেই বলছি এটা পরীক্ষার জন্য পড়ো না, এটা রিয়েল লাইফের জন্য পড়ো, কারণ এটা তোমার সারা জীবন লাগতে চলেছে। তাহলে রজত চক্রটা কথাটা জানো বেশি ইউজ হয় না, আমরা মেনস্ট্রুয়েশন সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেল কথাটাই এটাই বেশি ইউজ হয়, ইংলিশটাই বেশি ইউজ হয়। তাহলে আমরা একটা সংজ্ঞা দেবো কি করে? সংজ্ঞাটা হচ্ছে দেখো স্ত্রীলোকের সমগ্র যৌন জীবনকালে প্রতি 28 দিন অন্তর ডিম্বাশয় এবং জরায়ুতে যে পর্যায়ে ক্রমিক পরিবর্তন ঘটে তাকেই আমরা মেনস্ট্রুয়েশন সাইকেল বলছি। একটা ফিমেল যতদিন কি থাকবে তাদের যৌন জীবনকাল অতিবাহিত, তাদের কিন্তু 28 দিন অন্তর অন্তর এই সাইকেল হবে। কিন্তু বলতে পারবে দেখি, কেউ বলতে পারলে আনমিউট করে বলে এমন কোন সময় আছে যেখানে মেনস্ট্রুয়েশন সাইকেল বা রজত চক্রটা হয় না? স্যার জেস্টেশন পিরিয়ড, প্রেগনেন্টের সময়। একদম জেস্টেশন পিরিয়ড বা প্রেগন্যান্সির সময়, একদম দুজনেই ঠিক বলেছো। মানে এখানে ছেলেরাও পিছিয়ে নেই মেয়েরাও পিছিয়ে নেই, দুজনেই সমান। দেখো দুজনেই সাহেব প্রমাণ করবে। তাহলে এই যে জীবনকালের এই 28 দিন অন্তর পরিবর্তন, তাহলে এটা সময়কাল, এটা কখন হয়? দেখো বয়স সন্ধির আগে কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেল হয় না, গর্ভাবস্থায় হয় না, আর একটা 45 থেকে 55 বছরের পর যখন মাসিক রজত চক্রটা বন্ধ হয়ে যায় তাকে আমরা মেনোপজ বলবো। কি বলবো? মেনোপজ। এই তুমি একটা ভালোভাবে বুঝে নাও একটা জিনিস, কোনো মায়েদের ক্ষেত্রে অনেক সময় কি হয় দেখবে, যখন এই যাদের মায়েদের বয়স আমাদের 45 থেকে 55 অনেকেরই তো আছে, এই সময় যখন শেখো ভালো করে, মানে বায়োলজি পড়ছি আমরা, রিয়েল লাইফের জিনিস, তখন দেখবে তোমার মায়েদের মধ্যে না অনেক মানসিক অনেক চেঞ্জ আসে। অনেক সময় তারা খিটখিটে হয়ে যায় একটু বেশি, তোমার উপর অত রেগে যায়। দেখো ভালো করে বুঝো ব্যাপারটা, এর কারণটা কি ছিল? এর কারণটা হচ্ছে যখন মেনোপজ আসে কোনো মহিলার মধ্যে তখন না ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের লেভেল অনেক ভাবে গন্ডগোল ঘটে যায়, সেই জন্য তার এফেক্টটা তার মনে বা সাইকোলজিক্যাল এফেক্টে পড়ে। এরপরে মাকে কিছু বলবার আগে না একটুখানি চিন্তা করে দেখো যে তুমি মেনস্ট্রুয়েশন সাইকেল পড়েছো, তুমি জানো
যে এই মেনোপজের সময় কি প্রবলেম হতে পারে। একটু মাকে সাপোর্ট করো, খালি পড়াশোনার উদ্দেশ্যটা ক্লিয়ার হবে, বুঝতে পারছো? শুধু কোশ্চেন অ্যান্সারের জন্য পড়াশোনা করে লাভ নেই। তাহলে এই তিনটে অবস্থা, বয়ঃসন্ধির আগে, গর্ভাবস্থায়, আর 45 থেকে 55 বছরের পরে। এবার হঠাৎ করে একটা কোন এই ছোট বোনরা যারা ক্লাস করছে, কোন এক মাসে এই মেনস্ট্রুয়াল সাইকেল হলো না, কি তোমরা ভয় পেয়ে যাবে নাকি? কি গর্ভাবস্থায় এসে গেছে নাকি, এরকম একটা ভয়ের ব্যাপার আছে নাকি কিরকম? না, এটাও বুঝে নাও। এটা ছাড়াও অনেক সময় অনেক প্রবলেম হয় ফিমেলদের মধ্যে। তো অনেক সময় শুনেছো তো ওভারিয়ান সিস্ট, ওভারিতে সিস্ট হয় না, সেই সময়ও কিন্তু এই মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবলেম হতে পারে। বা আবার কিছু হরমোনাল চেঞ্জ হলে অনেক সময় ফিমেল বডিতে না, একজন ফিমেলদের, তুমি একটা ছেলেরা ভালো করে একটা জিনিস বুঝে নাও, এই যে মহিলাদের না অনেক বিভিন্ন রকমের এই সমস্যা থাকে। সমস্যা মানে কি? এই হরমোনাল সমস্যা, এখান থেকে বিভিন্ন ধরনের যৌন সমস্যা তৈরি হয়। আমি কিন্তু তোমাকে একটা সলিউশন বলে দিয়েছি আজকে। এই সমস্যা সমাধানের একটাই উপায় আছে, তোমার নিজের জন্য তুমি হ্যাপি থাকো, কোনো টেনশন নিয়ে কাজ করো না, রাইট? যাই হোক না কেন, তুমি দেখো তোমার এই মেনস্ট্রুয়েশনের প্রবলেম সলভ হয়ে যাবে, তোমায় গ্যারান্টি দিচ্ছি। ওপেন প্ল্যাটফর্ম, ডাক্তার না হয়ে তোমাকে সাইকোলজিক্যালি তোমাকে আমি একটা একদম রেজাল্ট দিয়ে দিলাম। তাহলে এই যে রজস্রাবতা হয়, মানে ব্লাডটা রিলিজ হয় না, অনেকে তুমি বলবে স্যার এটা কি ব্লাডই শুধু রিলিজ হচ্ছে? ওই যে 1 থেকে 5 ডেজ ওই সময় কি হয়, রজস্রাব মানে কিছু লাল রঙের কিছু জিনিস বডি থেকে, ওই জরায়ু, তারপর সেই যোনি, ওর মাধ্যম দিয়ে বেরিয়ে আসে। তো ওর মধ্যে কি কি থাকে? ওর মধ্যে কি কি থাকে দেখো, ওর মধ্যে মেন রক্ত থাকে 50 থেকে 150 ml। আর এই সময় অনেকের না অনেক বেশি রক্ত, অনেকের 160 200 ml রক্ত বেরিয়ে যেতে পারে। সেই সময় এই সময় মহিলাদের কি করতে হবে, এই হিমোগ্লোবিনের কাউন্ট কমে যাবে না। এমন কিছু জিনিস আছে তোমরা জানো, সেগুলো খেলে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বাড়ে, সেগুলো খেতে হবে সেই সময়। আর এই সময় এই রজস্রাবের মধ্যে দিয়ে কি বেরিয়ে যায়, ওই এন্ডোমেট্রিয়ামের স্তর, তার কোষ, তার কিছু কলা, সেটাও বেরিয়ে যায়। চোখে দেখতে পাও না ঠিকই, কিন্তু বেরোয়। আর একটু মিউকাস, এটাও বেরিয়ে যায়। আর শ্বেত রক্তকণিকা, দেখো লোহিত রক্তকণিকা বেরোলে তো তার বন্ধু শ্বেত রক্তকণিকা বেরোবে। আর কি বেরোয়, ওই সেকেন্ডারি উসাইড, যেটা হতাশ হয়ে পড়েছে। কেন হতাশ হয়েছে? কারণ তার তো জন্ম হয়েছিল কিসের জন্য, নিষেকের জন্য, কিন্তু এখানে তো তার নিষেক হয়নি, শুক্রাণু আসেনি, তাই মনের দুঃখে সেও রজস্রাবের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যায়, বলে আমি আর থাকবো না তোমার বাড়িতে। হয়ে গেল, এই হচ্ছে রজস্রাবের উপাদান। এবার এই রজস্রাবেরও যে দশাটা বলছি আমি, এই যে বা মেনস্ট্রুয়েশন সাইকেল, এই দশাগুলোর নামটা এবং কোন ডেতে কি হচ্ছে সেটা মনে রাখো। প্রথম হচ্ছে রজস্রাবীয় দশা, কতদিন চলছে? 3 থেকে 5 দিন। তারপর হচ্ছে ক্রমবর্ধনশীল দশা, এটা হচ্ছে 1 থেকে 13 দিন পর্যন্ত। অনেক বইতে তুমি আবার ওই 5 থেকে 13 দিনও পেতে পারো। ডিম্বাণু নিঃসরণ দশা, সেটা কত দিনে ঘটে? এই তোমার 14তম দিনে ঘটে। তারপর প্রাক রজস্রাবীয় দশা, যেটা 15 থেকে 28 দিনে এই সময়কালটার মধ্যে সংঘটিত হতে থাকে। তাহলে চলো এবার আমি তোমাকে ঠিক এইভাবে নোটটা তৈরি করে, আমার মনে হয় বেটার হবে। একটা হচ্ছে কি রজস্রাবীয় দশা। তাহলে আমরা প্রথম রজস্রাবীয় দশাকে নিয়ে কথা বলি। এই যে এই রজস্রাবীয় দশা যেটা, সেটা প্রথমে তো তুমি সময়কাল দিয়ে দিয়েছো 3 থেকে 5 দিন, কিন্তু এখানে জরায়ুর মধ্যে কি কি পরিবর্তন হয় সেটা আমি তোমাকে বোঝাবো। আর কি দেখো, জরায়ুর মধ্যে কি কি পরিবর্তন হয় বলো তো? এখানে এন্ডোমেট্রিয়ামের কোষগুলো মরে যায় এবং কোষগুলো ভাঙতে শুরু করে, এবং তা রক্তবাহের মাধ্যম দিয়ে বেরিয়ে যায়। ডিম্বাশয়ের মধ্যে কি পরিবর্তন ঘটে ওই 1 থেকে 5 দিনে? এখানে কর্পাস লুটিয়াম, সেটা কি হতে থাকে, আস্তে আস্তে বিনষ্ট হতে থাকে, ডিস্ট্রয় হয়ে যায়। হরমোনের প্রভাব, এই রজস্রাবীয় দশায় মেনস্ট্রুয়েশন ফ্লো, এই সময়টাতে এলএইচ প্রজেস্টেরন হরমোন একদমই কমে যায়। এই সময়টাতে সব হরমোনই কম থাকে, বাবা, ইস্ট্রোজেনও কম থাকে,
FSH ও কম থাকে, LH ও কম থাকে, প্রজেস্টেরনও কম থাকে। LH আর প্রজেস্টেরন তো একদমই কমে যেতে থাকে এই সময়টা। এই সময়টা কিন্তু একটু বাবা ফিমেলদের পাশে থাকে। এই সময়টা অনেক ফিমেলদের না অনেক কিছু মেন্টালি অনেক চেঞ্জ হয়। দেখবে কারো কারো কোনো সময় চকলেট খেতে ইচ্ছা করে, একটু চকলেট গিফট করো তোমার বোনকে, দিদিকে, ওয়াইফকে, যখন ওয়াইফ হবে, রাইট? তোমার ওয়াইফকে বা তোমার বোনকে আমাকে অন্তত একটা থ্যাংক ইউ দিতে বলো, কারণ আমি তোমাকে বললাম, তাই না? ওকে, তাহলে এই সময় হরমোনের প্রভাবটা একটু মাথায় রেখো সবাই। তারপর চলে আসি আমরা পরের দশাটা, যেটা হচ্ছে ক্রমবর্ধনশীল দশা। ক্রমবর্ধন কে এখানে কে বেড়ে ওঠে গো? নিশ্চয় ক্রমবর্ধনশীল মানে কেউ তো বেড়ে উঠবে। বেড়ে ওঠে কে? ওই যে তোমার গৌণ পরডিম্বাণু, ওটা একটা হচ্ছে ফলিকেলস এর মধ্যে গ্রো করে, সেটা আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে। ঠিক একইভাবে আমরা প্রথম কি বলবো? জরায়ুর পরিবর্তন। ক্রমবর্ধনশীল দশায় এন্ডোমেট্রিয়ামটা আবার পুনর্গঠিত হতে থাকে। কেন গঠিত হয়? আবার আশায় মরে চাষা একটা গল্প আছে না, সেরকম, মানে ও আবার আশা করে এইবার আমার রোপণ হবে, এখানে এসে রোপণ সংঘটিত হবে, সেই জন্য এন্ডোমেট্রিয়াম আবার পুনর্গঠিত হতে শুরু করে। এই সময় রক্ত জালক যেগুলো, সেইগুলোর উপস্থিতিও বেড়ে যেতে থাকে। ডিম্বাশয়ের মধ্যে কি পরিবর্তন ঘটে? খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন। অপরিণত ডিম্বথলি থেকে এখানে পরিণত ডিম্বথলি তৈরি হয়। আর এই পরিণত ডিম্বথলিটার নাম কি বলছি? পরিণতটা ডিম্বথলিটার নাম হচ্ছে ওর মধ্যেই গ্রাফিয়ান ফলিকেল। ওই গ্রাফিয়ান ফলিকেলের মধ্যেই থাকে গৌণ পরডিম্বাণু। তাহলে এই ক্রমবর্ধমান দশায় আমরা গ্রাফিয়ান ফলিকেল তৈরি হতে দেখব। গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে গৌণ পরডিম্বাণু অবস্থান করে। হরমোনের কি প্রভাব হয় এই সময়? প্রজেস্টেরন হরমোন কিন্তু একদম কম খরিত হয়। কেন জানো তো? প্রজেস্টেরন হরমোন কোথায় খরিত হয়? কর্পাস লুটিয়াম থেকে না। এখন তো কর্পাস লুটিয়াম তৈরি হয়নি, সেই কারণে এই দশায় আমরা প্রজেস্টেরন হরমোন কম খরিত হতে দেখব। কিন্তু FSH হরমোন এবং ইস্ট্রোজেন, এই দুটো হরমোন আমরা বেশি ক্ষরণ হতে দেখব। মনে রাখবে কিন্তু। এরপর সেই 14তম দিনে যেখানে কি হয়? ডিম্বাণু নিঃসরণ ঘটে। 3 নম্বর, তাই তো? ডিম্বাণু নিঃসরণ দশা। এখানে কি হয়? জরায়ুর পরিবর্তন কি ঘটে সেই সময়টা? এন্ডোমেট্রিয়ামটা সম্পূর্ণরূপে গঠিত হয়ে যায়, কারণ সেটাই তো রোপণের একটা জায়গা, তাই না? ডিম্বাশয়ের মধ্যে কি কি পরিবর্তন ঘটে? ডিম্বাশয়ের মধ্যে দেখো এখানে গ্রাফিয়ান ফলিকেল থেকে সেকেন্ডারি উসাইট নির্গত হয়। গ্রাফিয়ান ফলিকেল থেকে সেকেন্ডারি উসাইট নির্গত হয়ে যায়। হরমোনের প্রভাব যদি বলো কি হয় এখানে FSH এবং ইস্ট্রোজেন এখানে কিন্তু কম খরিত হয় ঠিক এই সময়টা, মানে কমে যায় আস্তে আস্তে। কিন্তু এই ডিম্বাণু নিঃসরণের জন্য মেন কোন হরমোন দায়ী জানো? সেটা হচ্ছে LH, লিউটিনাইজিং হরমোন। এই হরমোন বেশি খরিত হওয়ার জন্যই ডিম্বাণু নিঃসরণ ঘটে। বুঝছো? এটা কিন্তু মাথায় রাখবে। LH হরমোন যদি কম খরিত হয়, ডিম্বাণু নিঃসরণ ঘটবেই না। তৈরি হবে ঠিকই, ডিম্বাণু নিঃসরণ ঘটে ফ্যালোপিয়ান টিউবেতে আসবে। এরপর আসবো আমি প্রাক রজস্রাবীয় দশা, মানে সেই রজস্রাবীয় হবে তার আগের দশা। কতদিন চলছে? সেই একদম 15 থেকে একদম 28 দিন পর্যন্ত। এই সময়টাতে কি হয় দেখো, জরায়ুর মধ্যে কি পরিবর্তন হয়? যেটা এন্ডোমেট্রিয়ামটা একবারে পুরু হয়ে যায়, আরো পেঁচানো এবং আরো প্রসারিত হয়। ডিম্বাশয়ের মধ্যে আমরা কি দেখবো? এখানে কর্পাস লুটিয়াম তৈরি হয়, আর আস্তে আস্তে এখানে প্রজেস্টেরন হরমোনের ক্ষরণও বৃদ্ধি পায়, ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণও বৃদ্ধি পায়, আর LH হরমোনের ক্ষরণও একটু বৃদ্ধি পায়। এই হচ্ছে আমাদের পুরো মেনস্ট্রুয়েশন সাইকেল। তাহলে মেনস্ট্রুয়েশন সাইকেল এটাকে আমরা 4টে দশায় ভেঙে আমরা এক্সপ্লেন করলাম। রজস্রাবীয় দশা যেটা 3 থেকে 5 দিন চলে, ক্রমবর্ধনশীল দশা যেটা 1 থেকে 13 দিন চলে, ডিম্বাণু নিঃসরণ দশা যেটা 14তম দিনে হয়,
আর প্রাক রজস্রবীয় দশা যেটা 15 থেকে 28 দিন। তোমরা এইখানে কিন্তু পুরো দেখো আমি নোটটাকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এর সঙ্গে শুধু একটা জিনিস অ্যাড করে দিও, একটা গ্রাফ, মানে একটা তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এর সঙ্গে অ্যাড করে দিও। কিছু নয়, একটা এরকম গ্রাফ টেনো, এখান থেকে এরকম ডে গুলো মেনশন করো 1 2 3 4 এরকম করে করে। এখানে চারটে হরমোন দিয়ে একটা ছবি এঁকে দিও। কি কি চারটে হরমোন গো? চারটে হরমোনের মধ্যে আসছে আমাদের কে কে? সেই তোমার এলএইচ হরমোন, এফএসএইচ হরমোন, মানে এই হরমোন গুলো দেখবে নির্দিষ্ট এইভাবে না গ্রাফিক্যালি এইভাবে একটা সময় পিক নেয়। কোন সময় পিকটা নেয় মোটামুটি তুমি বুঝে গেছো। প্রজেস্টেরন হরমোনটা আঁকবো, দেখ প্রজেস্টেরন হরমোনটা এরকম 28তম দিনে হলে এইরকম ভাবে পিক নিতে। এলএইচ হরমোনটা যদি বলে একদম 14তম দিনে এইভাবে বাড়তে থাকে, রাইট? এইভাবে একটা ছবি এর সঙ্গে দিয়ে দিও। আর 5 মার্কস এর জন্য এটা একটা একদম রেডিমেড কোশ্চেন তোমাদেরকে বললাম। ক্লিয়ার? এই কোশ্চেনটা কিন্তু আমাদের ক্লাস 12 এর জন্য একটা রেডিমেড 5 মার্কস এর কোশ্চেন এবং তোমার সারা জীবনের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, তাই তো? তাহলে পরের উইকে তোমরা সবাই এই কোশ্চেনটা সবাই ভালোভাবে করবে। তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে, এটা তো 5 মার্কস এর কোশ্চেন দেবো তোমাকে, সেইভাবে তুমি লিখবে আমার কাছে, চারটা দেবে। আর 5 মার্কস এর তোমাকে আমি প্রথম থেকে যে কোনো কিছু কোশ্চেন দেবো, মানে একদম যতখানি আমাদের মানুষের জনন পড়েছি, মানুষের জনন বলছি, সে প্রথম থেকে তোমায় কোশ্চেন দেবো। কারণ আমাদের টার্গেটটা কি হচ্ছে, আমরা যতখানি পড়বো মানে কনফিডেন্ট হব ওইখান থেকে, মানে এখান থেকে আমাদের যা কিছু আসবে তো আমরা তা কিছু পারবো। দেখো আমি তোমাকে এটা বোঝালাম, তোমার এবার মনে হতে পারে স্যার মেনস্ট্রুয়েশন সাইকেল তো স্যার বললো আমাকে, আমি আরেকটু ডিটেইলসে পড়ি না, মানে একটু জানি না আরেকটু কোন সময় আরো কি ঘটনা ঘটছে, নাই আমার অ্যানসারের জন্য লাগলো, তখন তুমি তোমার টেক্সট বইটা বা রেফারেন্স বইটা একটু খুলে পড়ো। দেখো পড়াশোনার উদ্দেশ্যটা এটা হওয়া উচিত, তোমাকে কোশ্চেনে অ্যানসার কি লিখতে হবে বা কি বুঝতে হবে সেটা আমার কাজ, আমি বুঝিয়ে দিলাম, বাট একটু তার থেকে আরো কিছু শিখে নাও। ক্লিয়ার? এবার সেই কাজটা কিন্তু তোমার দায়িত্ব রইল, সেই কাজটা করো, এক্সপার্ট হও এই চ্যাপ্টারে, রাইট? আর হোমওয়ার্ক করে পাঠিও সবাই। আর পরের দিন তাহলে আমাদের একদম মানুষের জননটাই তোমাকে প্রথম থেকে এত অব্দি আবার একবার রিভিশন দিতে হচ্ছে। ওকে, তাহলে এত অব্দি আজকে আমাদের ক্লাসটা থাকলো। আর ভালো করে সবাই পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো।